একবার ভেবে দেখুন, একদিন ঘুম থেকে জেগে উঠলেন আর দেখলেন যে আপনার মাথায় শিং গজাতে শুরু হয়েছে, আর তখনই আবার আপনাকে পুলিশ গ্রেফতার করলো আপনার গার্লফ্রেন্ডকে খুন করার দায়ে। সকল প্রমাণ আপনার বিরুদ্ধে, চারপাশের সবাই আপনাকে ধোঁকা দিতে থাকলো, অথচ আপনি কিছুই করেননি। কি একটা খারাপ অবস্থা, তাই না? আজকের এই গল্পে এমনটাই হয়েছিল। গল্পের শুরুতে আমরা এগি এবং মেরিন নামের দুজন ছেলে মেয়েকে দেখতে পাই। ছোটবেলা থেকে এরা দুজন একে অপরের বন্ধু ছিল, আর এখন যুবক বয়সে তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন রাতে হঠাৎ করেই অজানা কোনো একজন এসে মেরিনকে খুন করে চলে যায়। কারো কাছে প্রমাণ ছিল না যে মেরিনকে কে মেরেছে, কিন্তু তবুও মানুষ এগিকেই সন্দেহ করত। সবাই মনে করত যে এগি তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে। এই সন্দেহের কারণে এগির এলাকার সকলেই তাকে ঘৃণা করত। যদিও পুলিশ এগিকে গ্রেফতার করেনি, কারণ তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ ছিল না, কিন্তু তবুও শত শত নিউজ রিপোর্টার সবসময় এগিকে ঘিরে রাখত। তারা এগির ইন্টারভিউ নেবার অনেক চেষ্টা করত, কিন্তু বেচারা ছেলেটা এইসব কিছু থেকে বাঁচার জন্য নিজের এলাকা ছেড়ে তার বাবা মায়ের বাড়িতে গিয়ে থাকত। এখানে এগির বাবা মা তাদের ছেলেকে বাঁচানোর সকল চেষ্টা করছিল, কিন্তু মনে মনে তারাও ভাবত যে হয়তো এগি মেয়েটাকে মেরে ফেলেছে। তবে এইসব কিছুর মধ্যে এগির বড় ভাই টেরি তাকে সান্ত্বনা দেয় আর বলে, চিন্তা করিস না ভাই, পরিস্থিতি যতই খারাপ হোক আমি তোর পাশে আছি। এগির ভাই ছাড়াও তার বন্ধু লি খুবই শক্তভাবে বিশ্বাস করত যে এগি তার বান্ধবীকে মারেনি। আর তাছাড়াও লি ছিল একজন উকিল। এগির এই মামলাটা লি নিজেই সামলাচ্ছিল। তার সর্বাত্মক চেষ্টার কারণে এগি এখনও জেলের বাইরে ছিল। কিন্তু আজকে যখন এরা সবাই মিলে গল্প করছিল, তখনই তারা জানতে পারে যে মেরিনকে যে ফরেন্সিক ল্যাবে রাখা হয়েছিল, সেই ল্যাবরেটরিতে আগুন লাগার কারণে সকল প্রমাণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এখন লিয়ের কাছে এগিকে নির্দোষ প্রমাণ করা আরও বেশি কঠিন হয়ে পড়ে। শুধু তাই নয়, একজন অজানা লোক নাকি পুলিশের কাছে সাক্ষী দিয়েছে যে সে মেরিনকে মৃত্যুর দিন এগির সাথে দেখেছে মেরিনকে টেনে হিচড়ে গাড়িতে তুলতে। এইসব কথা শুনে এগির মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ কে সেই লোক যে মিথ্যে সাক্ষী দিয়ে তাকে বিপদে ফেললো। তো যাই হোক, সে মাথা ঠান্ডা করার জন্য স্থানীয় একটা ক্লাবে চলে যায়। সেখানে তার এক পুরনো বান্ধবী জেমা কাজ করত। আসলে জেমা অনেক আগে থেকেই এগিকে অনেক পছন্দ করত, কিন্তু এগি সবসময় মেরিনকেই ভালোবাসত বলে জেমাকে কখনো পাত্তাই দেয়নি। তাই এখন মেরিনের মৃত্যুর পরে জেমা এগিকে সান্ত্বনা দেওয়ার নাম করে তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু এখনও এগি জেমার প্রতি একদমই ইন্টারেস্টেড ছিলই না। তো যাই হোক, সেদিন রাতে মেরিনের বাবা মা, তার বন্ধু বান্ধবী এবং প্রতিবেশীরা সবাই মোমবাতি এবং ফুলের তোড়া নিয়ে মেরিনের প্রতি শ্রদ্ধা জানাতে তার কবরে চলে যায়। কিন্তু এইসব কিছু দূর থেকে এগি দেখছিল আর ড্রিঙ্কস করছিল, কারণ এগি তো চাইলেও তাদের সাথে তার প্রিয় মানুষটাকে সম্মানও জানাতে পারত না। বেচারা প্রচণ্ড কষ্ট পায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ পর যখন উপস্থিত লোকজনেরা সেখান থেকে চলে যায়, তখনই রেগেমেগে এগি মেরিনের কবরের কাছে গিয়ে সেখানে রাখা শ্রদ্ধাঞ্জলিগুলো ভেঙে ফেলতে থাকে। সে চিৎকার করে সৃষ্টিকর্তাকে দোষ দিতে থাকে, আর তখনই সেখানে তার বান্ধবী জেমা চলে আসে। এগি তার বান্ধবীকে বলতে থাকে যে মেরিন সব সময় নিজের গলাতে ক্রস পরত। সে সৃষ্টিকর্তাকে প্রার্থনাতে অনেক ডাকাডাকি করত, কিন্তু তবুও মেরিনকে বাঁচাতে সৃষ্টিকর্তা কিছুই করেনি। এইসব কারণে এগি প্রায়শই সৃষ্টিকর্তার উপরে অনেক রেগে থাকত। এগির এমন অবস্থা দেখে জেমা তাকে বুকে জড়িয়ে নেয়, তাকে সান্ত্বনা দেয়, আর এই ফাঁকেই তারা দুজন সেদিন রাতে একসঙ্গে থেকে যায়। কিন্তু পরদিন সকালে এগির ঘুম ভাঙলে সে খেয়াল করে যে তার মাথায় একটা শিং গজিয়ে উঠছে। সে তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তার বান্ধবী জেমাকে জিজ্ঞাসা করে তার সাথে এইসব হচ্ছেটা কি, কিন্তু অদ্ভুতভাবে জেমা একটা পাগল জন্তুর মতো আচরণ করছিল। সে নিজের সকল গোপন কথা এগিকে বলে দিয়েছিল, যেমন সে আসলে এগিকে ফাঁসিয়ে রাত কাটিয়েছে, সে নিজের কাজে ফাঁকি দেয়, এইসব কিছু। এগি বুঝতেই পারছিল না যে এসব হচ্ছেটা কি, তাই সে দ্রুত হাসপাতালে চলে যায় নিজের চিকিৎসা করানোর জন্য। সেখানে গিয়ে এগি যখন ডাক্তারের সিরিয়ালের জন্য অপেক্ষা করছিল, তখনই তার পাশে বসে থাকা একজন মহিলা তার বাচ্চা মেয়ের প্রতি প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছিল। আসলে সেই বাচ্চা মেয়েটা চিৎকার চেঁচামেচি করে আশেপাশের জিনিসপত্র ভাঙচুর করছিল। সেই মহিলাটা এগিকে বলে যে আমার তো মনে চায় আমার এই মেয়েকে এখানেই ফেলে রেখে চলে যায়। এগি অবাক হয়ে যায়, কারণ এই মহিলা যদি নিজের সন্তানকে ফেলে দিতেই চায়, তাহলে সে তাকে কেন এইসব কথা বলবে। তো যাই হোক, এরপর এগি যখন রিসেপশনে চলে যায়, তখন সেই মহিলা সবার আগে দুষ্টু ওই বাচ্চাটার মাকে তার মেয়েকে এখান থেকে নিয়ে বেরিয়ে যেতে বলে,
কারণ এই বাচ্চা মেয়েটার জন্য সকলের অনেক ডিস্টার্ব হচ্ছিল। এরপর সেই বাচ্চা মেয়েটাও আবার এগির সামনে চলে আসে। সে বলে যে আমি আসলে আমার মাকে একদম ঘৃণা করি। এগি আবারও অবাক হয়ে যায় যে এই বাচ্চাটা তাকে এইসব কথা কেন বলছে। তো যাই হোক, এরপর ফাইনালি এগির সিরিয়াল আসলে একজন নার্স যখন তার চেক আপ করছিল ততক্ষণে এগির মাথায় 2টো শিং গজিয়ে গিয়েছিল। আর অদ্ভুতভাবে সেই নার্স নিজের মনের সকল কথা এগিকে বলে দিচ্ছিল। এগি বুঝতেই পারছিল না যে এইসব মানুষেরা নিজের মনের গোপন কথাগুলো তাকে কেন বলছে। তো এরপর সেখানে ডাক্তার চলে আসে আর তার মাথার শিংগুলো চেক আপ করে বলে এখন এই শিং কাটা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সাথে সাথে এগি অপারেশনের জন্য রাজি হয়ে যায় আর তাকে অপারেশন থিয়েটারে শিং কাটার জন্য অজ্ঞান করে ফেলা হয়। অজ্ঞান অবস্থাতে এগির মনে পড়ে যায় সেই কথা যখন সে প্রথমবার মেরিনের সাথে দেখা করেছিল। তার একটা চার্চের ভেতরে একে অপরকে প্রথমবার দেখেছিল আর সেখানে মেরিন ভুলবশত নিজের গলার নেকলেসটা ফেলে গিয়েছিল, যেটা আবার এগি মেরিনকে ফিরিয়ে দিতে গিয়ে একসঙ্গে তারা অনেক গল্প করে। আর এসব গল্প সল্প করতে করতে তাদের দুজনের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। একদিন এগি মেরিনকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে চলে যায় যেখানে তার পছন্দের একটা ট্রি হাউস ছিল। তারা দুজন বন্ধু হবার পরে ওই জায়গাটা তাদের জন্য সবচেয়ে পছন্দের একটা জায়গা হয়ে যায়। তো যাই হোক, ততক্ষণে অপারেশন থিয়েটারে এগির জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় যে ডাক্তার তার মাথার ভেতরে ব্লেড ঢুকিয়ে দিয়ে তার পাশে নার্সের সঙ্গে প্রেম করাতে ব্যস্ত হয়ে পড়েছে। এগি বুঝতে পারে যে এখানে থাকলে তার মৃত্যু অবধারিত, তাই সে দ্রুত এখান থেকে বেরিয়ে একটা চার্চের দিকে যেতে থাকে। কিন্তু ততক্ষণে এগির মাথার শিং আরও বড় হয়ে গেছে। সেই গির্জার ফাদার এগিকে দেখার সাথে সাথে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর এগি তার কাছে সাহায্য চাইতে থাকে। কিন্তু ফাদার চিৎকার করে বলে যে তুই অনেক বড় পাপী, ঈশ্বর তোকে তোর পাপের সাজা দিচ্ছে, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। কথাটা শুনে হতাশ হয়ে এগি তার বন্ধু লিয়ের কাছে চলে আসে। সে তাকে নিজের মাথার শিংয়ের ব্যাপারটা বলতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে লি তার শিংগুলো দেখতেই পাচ্ছিল না। এগি বুঝতে পারে যে ভালো মানুষেরা হয়তো তার মাথার শিং দেখতে পায় না, তাই সে এটা শিওর হবার জন্য তার মায়ের কাছে চলে যায়। কিন্তু তার মা তার মাথার শিংগুলো দেখতে পাচ্ছিল। শুধু তাই নয়, সাথে সাথে তিনি নিজের মনের কথাগুলো এগিকে বলে দেয়, যেমন তুমি সন্তান হিসেবে একজন অপদার্থ, আমি তোমাকে একদমই পছন্দ করি না, তোমার জন্য আমাদের অনেক অসুবিধা হয়, তোমাকে জেল থেকে বাঁচাতে আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে, আমি তোমাকে নিজের চোখের সামনে একদমই দেখতে চাই না। মায়ের মনের কথাগুলো শুনে এগি প্রচণ্ড মন খারাপ করে তার বাবার কাছে চলে যায়। আর এখানে তার বাবাও তাকে তার মায়ের মতোই কিছু কথা বলে যে তুমি মেরিনকে মেরে অনেক বড় পাপ করে ফেলেছো, কিন্তু তবুও যেহেতু তুমি আমাদের ছেলে, তাই তোমাকে বাঁচানোর জন্য আমি নিজেই সেই ফরেন্সিক ল্যাবরেটরিতে আগুন লাগিয়ে দিয়েছিলাম, যাতে করে সেখানে কোনো প্রমাণ না থাকে আর তুমি বেঁচে যাও। তোমাকে নিয়ে সত্যি আমি খুবই বিরক্ত, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। এরপর এগি বাড়ি থেকে বের হলে সে বুঝতে পারে যে সে এখন যে কোনো মানুষের মনের খবর জানতে পারবে। যেহেতু মানুষের সকল সত্য কথা সে জানতে পারছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে এই পাওয়ার দিয়ে সে বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করে মেরিনের আসল খুনিকে খুঁজে বের করবে। এই জন্য সে যখন গাড়ি নিয়ে স্থানীয় একটা ক্লাবের দিকে যেতে থাকে যেখানে সাধারণত গুন্ডা মাস্তান টাইপের লোকজনেরা আড্ডা দিত, কিন্তু এবারও এগির পেছনে তার সাক্ষাৎকার নেবার জন্য বেশ কয়েকজন সাংবাদিক ধাওয়া করতে থাকে। এইসব কিছু দেখে এগি বিরক্ত হয়ে যায়। সে বলে, তোমরা এক কাজ করো, নিজেদের মধ্যে মারামারি শুরু করে দাও, মারামারিতে যে জিততে পারবে আমি তাকে সাক্ষাৎকার দেব। এগির কথা শোনার সাথে সাথে সাংবাদিকেরা সেখানে মারামারি শুরু করে দেয়। আর এই সুযোগে এগি সেই ক্লাবের ভেতরে ঢুকে যায় আর সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে মেরিনকে কে হত্যা করেছে আর আমাকে ফাঁসানোর জন্য পুলিশকে মিথ্যে সাক্ষী কে দিয়েছে। এখানে এগির হত্যাকারীর পরিচয় সে পায় না, কিন্তু সেই মিথ্যে সাক্ষী দেয়া একজন মেয়ের সন্ধান পেয়ে যায়। তাই সে সাথে সাথে বেরিয়ে পড়ে সেই মেয়েটার সাথে দেখা করার জন্য। তো পথিমধ্যেই সে তার গাড়ির ভেতরে একটা এঙ্গেজমেন্ট রিং দেখতে পায়, যেটা সে আসলে অনেক শখ করে কিনেছিল মেরিনকে দেবার জন্য। সে তার ভাই টেরি আর বন্ধু লিয়ের সাথে এই সারপ্রাইজ প্ল্যান করেছিল। তার খুব ইচ্ছে ছিল সেদিন রাতে মেরিনকে প্রপোজ করে তারা একসাথে এসে ড্রিঙ্কস করবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন রাতে সে মেরিনকে প্রপোজ করার জন্য যখন একটা রেস্টুরেন্টে বসে গল্প করছিল, তখনই মেরিন তাকে বলে, দেখো এগি, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না, আমি আজকে লস অ্যাঞ্জেলসে চলে যাচ্ছি।
এইসব কথা শুনে এগির মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। আর তখনই তাদের অর্ডার নেবার জন্য সেখানে একজন ওয়েট্রেস চলে এসেছিল, কিন্তু সেই মেয়েটা এদের দুজনের ঝগড়া দেখে পরবর্তীতে আসার সিদ্ধান্ত নেয়। এদিকে এগি মেরিনকে বলে, তুমি নিশ্চয়ই অন্য কোনো ছেলের প্রেমে পড়েছো তাই না, এই জন্য আমাকে ছেড়ে যাচ্ছ। কিন্তু এই কথাটা শুনে মেরিন রেগে মেগে এখান থেকে উঠে চলে যায়। এগি তার পিছু পিছু রেস্টুরেন্ট থেকে বাইরে আসতে দেখতে পায় তার ভাই টেরিও সেখানেই ছিল, কিন্তু সে তার ভাইয়ের সাথে কোনো কথা না বলেই তার গাড়িটা নিয়ে এখান থেকে দূরে চলে যেতে থাকে। আর এভাবে অনেক দূরে যাবার পরে ফাইনালি পরদিন সকালে যখন তার চোখ খোলে, তখন তাকে ডেকে তোলার জন্য দুজন পুলিশ অফিসার সেখানে চলে এসেছিল। এখানে এরিক নামের একজন অফিসার তাকে জিজ্ঞাসা করে যে তুমি শেষবার মেরিনকে কখন দেখেছিলে। এগি তো ভয় পেয়ে যায়, কিন্তু সে সত্যি কথা বলে যে রেস্টুরেন্টে তাদের দেখা হয়েছিল। এই কথা শুনে পুলিশ অফিসার তাকে মেরিনের খুনি হিসেবে গ্রেফতার করে নেয়, কারণ সেদিন রাতেই মেরিন মারা গিয়েছিল। তো যাই হোক, সিন আবারও বর্তমান সময়ে আসলে আমরা দেখতে পাই যে এগি সেই একই রেস্টুরেন্টে চলে গিয়েছিল যেখানে সে শেষবারের মতো মেরিনের সাথে দেখা করেছিল। আর এখানকার সেই ভেরোনিকা নামের ওয়েট্রেসই তার বিরুদ্ধে পুলিশকে মিথ্যে সাক্ষী দিয়েছিল। সে ভেরোনিকাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন পুলিশকে মিথ্যে কথা বলেছো, তুমি কেন বলেছো আমি মেরিনকে টেনে হিচড়ে গাড়িতে তুলেছি। মেয়েটা হাসতে হাসতে বলে যে হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি, আর এর জন্য আমি একদমই খারাপ বোধ করি না, কারণ আমি চেয়েছিলাম সবাই আমাকে অ্যাটেনশন দিক, সাংবাদিকের আমার সাক্ষাৎকার নিক, আমি আসলে ভাইরাল হবার জন্য তোমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছি। এইসব কথা শুনে এগি রেগে মেগে অন্য আরেকটা রেস্টুরেন্টে চলে আসে যেখানে তার ভাই টেরি একটা ব্যান্ড দলের সাথে কাজ করত। তো যাই হোক, টেরির কাজ শেষে তারা দুজন দেখা করে। তো এগি তার ভাইকে বলে যে ভাই, আমি ওই মিথ্যে সাক্ষীদানকারী মেয়েটাকে খুঁজে পেয়েছি, এখন বাস্তবে পুলিশের কাছে গিয়ে তুমি স্টেটমেন্ট দিয়ে দাও যে আমি ওই দিন একাই নিজের গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, কারণ ওই দিন টেরি নিজের চোখে তার ভাইকে একা একা যেতে দেখেছিল। কিন্তু এগির মাথার শিংয়ের পাওয়ারের কারণে আজকে টেরি একটা গোপন সত্য কথা বলে দেয় যে সেদিন রাতে আমি মেরিনকে বাড়িতে যাবার জন্য লিফট দিয়েছিলাম। এটুকু কথা শুনতে এগি তার ভাইকে মারধর করতে শুরু করে দেয়, কিন্তু টেরি তবুও বলতে থাকে যে আমার কোনো দোষ নেই ভাই, আমি তোকে বাড়িতে নামিয়ে দিতে যাচ্ছিলাম। কিন্তু পথিমধ্যে ও গাড়ি থামিয়ে আমার গাড়ি থেকে নেমে যায়। আমি যখন ওকে জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছ, ও আমাকে বলেছিল ও নাকি ট্রি হাউসে যাচ্ছে। এটা বলে মেরিন সেদিন জঙ্গলের ভেতরে চলে গিয়েছিল। আমি ওর জন্য রাস্তাতে অপেক্ষা করছিলাম, কিন্তু আমি ড্রাঙ্ক ছিলাম বলে খুব দ্রুতই সেখানে ঘুমিয়ে পড়ি। আর পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙে তখন আমি গাড়ির ভেতরে একটা রক্তমাখা পাথর পড়ে থাকতে দেখি, যেটা নিয়ে আমি জঙ্গলের ভেতরে খুঁজতে গেলে দেখতে পাই মেরিনকে কেউ মেরে ফেলেছে। আমি ভয় পেয়ে যাই, কিন্তু আমি পুলিশকে না জানিয়ে সেই পাথর সহ আশেপাশে আমার সকল প্রমাণগুলো নদীতে ফেলে দেই। কথাগুলো শুনে এগি তাকে আবারও মারধর করতে থাকে, কিন্তু তখনই সেখানে পুলিশ অফিসারেরা এসে এগিকে গ্রেফতার করে নেয়। তো যাই হোক, পরদিন সকালে কোনো রকমে লি আবারও এগিকে জামিনে বের করে নিয়ে আসে। কিন্তু এখানেই তারা দুজন যখন গল্প করছিল তখনই এগি খেয়াল করে যে তার বন্ধুর গলায় তার গার্লফ্রেন্ড মেরিনের সেই ক্রস লকেটটা ঝোলানো। সে জিজ্ঞাসা করে যে মেরিনের নেকলেস তুমি কোথায় পেলে। লি বুঝতে পারে যে এগির থেকে আর কথা লুকিয়ে লাভ নেই, তাই সে বলে দেয় যে আসলে মেরিন আমাকে পছন্দ করতে শুরু করেছিল, সে আমার জন্যই তোমার সাথে ব্রেকআপ করেছিল। এই কথা শুনে এগি প্রচণ্ড কষ্ট পায়। সে তার বন্ধুকে ছেড়ে সোজা চলে যায় মেরিনের বাবার সাথে দেখা করতে। সে মেরিনের বাবাকে জিজ্ঞাসা করে যে মৃত্যুর আগে তিনি মেরিনের ভেতরে কোনো পরিবর্তন বা অস্বাভাবিক কিছু দেখেছিলেন কিনা, কিন্তু লোকটা এগির কোনো কথাই শোনে না। তিনি বন্দুক তাক করে ধরে এগিকে তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কারণ তিনিও বাকি সবার মতোই ভাবত যে তার মেয়েকে এই ছেলেটাই মেরেছে। কিন্তু লোকটা আসলে অনেক ভালো মানুষ ছিল, তাই তিনি এগিকে মারতে পারছিল না। শুধু তাই নয়, তিনি এগির মাথার শিংও দেখতে পাচ্ছিল না। এদিকে এগি তার প্রিয় সকল মানুষের কাছ থেকে ধোঁকা খেয়ে প্রচণ্ড হতাশ হয়ে একটা নিরিবিলি বিল্ডিংয়ের ভেতরে চলে এসেছিল। সেদিন রাতে সে বিল্ডিংয়ের ভেতরে এসে একটা দেয়ালে নিজের মাথা আঘাত করতে করতে নিজের শিং ভাঙার চেষ্টা করে, কিন্তু তখনই সে খেয়াল করে যে তার চারপাশে শত শত সাপ এগিয়ে আসছে। প্রথমে সে তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু ধীরে ধীরে এগি বুঝতে পারে যে এই সাপগুলো আসলে তার কোনো ক্ষতি করতে চায় না, বরং একটা সাপ তো তার শরীর বেয়ে তার গলা অবধি পৌঁছে গিয়েছিল।
সে ভালোভাবে এটা বুঝতে পারে যে এই সাপগুলো এখন তার বন্ধু হয়ে গেছে। আর তখনই তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আর সাথে সাথে যে মানুষগুলো তার সাথে খারাপ করে এসেছে, যারা তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে, সে এখন তাদেরকে শাস্তি দিতে চায়। তাই সে প্রথমেই প্রতিশোধ নেবার জন্য ভেরোনিকা নামের সেই মেয়েটাকে সিলেক্ট করে। এরপর আমরা ভেরোনিকাকে দেখতে পাই যে কিনা রেস্টুরেন্টের কাজ শেষ করে বাড়িতে যাবার জন্য নিজের গাড়িতে গিয়ে বসে। কিন্তু তখনই তার গাড়িটা চারপাশ থেকে শত শত সাপ এসে ঘিরে ফেলে। আর চোখের পলকে কয়েকটা সাপ তাকে ছোবল দিতে থাকে। আর মেয়েটা যখন বাঁচার জন্য গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছিল, তখনই সে তার সামনে এগিকে দেখতে পায়। এগি তাকে শুধু এটুকুই বলে যে মিথ্যে সাক্ষী দিয়েছিলে, তাই না? এটাই তোমার শাস্তি। এরপর দিন এগি তার বন্ধু লিয়ের সাথে দেখা করতে চলে যায়। আর সে তাকে সরাসরি জিজ্ঞাসা করে যে মেরিনের সাথে তোমার কয় মাস হলো সম্পর্ক ছিল। লি সত্য কথা বলে দেয় যে মেরিনের মৃত্যুর 2 মাস আগে থেকে আমরা একসাথে থাকতে শুরু করি। কিন্তু মেরিনের মৃত্যুর পরে সবাই যখন তোমাকে দোষী ভাবতে থাকে, তখন আমি বুঝতে পারি যে তুমি আসলে কোনো দোষ করনি। এই জন্যই আমি তোমাকে বাঁচানোর জন্য এতটা কষ্ট করেছি। লিয়ের কথা শুনে এগি বুঝতে পারে যে তার বন্ধু আসলে অতটাও খারাপ মানুষ নয়। এই জন্য সে তাকে শাস্তি না দিয়ে শুধুমাত্র তার গলা থেকে মেরিনের সেই নেকলেসটা খুলে নেয়। কিন্তু তখনই সাথে সাথে লি এগির মাথার শিং দেখতে পায়। এগি বুঝতে পারে যে তার বন্ধু আসলে অতটা ভালো মানুষও নয়। আসলে এগির গলায় থাকা মেরিনের সেই চেনটা লিয়ের জন্য একটা রক্ষা কবচের মতো ছিল, যেটা খুলে যাবার সাথে সাথে লি নিজের মনের গোপন কথাগুলো এগিকে বলে দিতে থাকে। আর এখানে খোলাসা হয় যে আসলে লি মেরিনকে হত্যা করেছিল। সে বলে যে ছোটবেলায় যখন তুমি পানিতে ডুবে যাচ্ছিলে, তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম। আর ওই কাজটা করার জন্য আমি সারা জীবন আফসোস করে যাব, কারণ সেদিন যদি তুমি মরে যেতে তাহলে মেরিন আমাকে ভালোবাসতো। এই কথা শোনার সাথে সাথে এগি লিয়ের গলা চেপে ধরে। আর তখনই সে লিয়ের মস্তিষ্কের মধ্যে পৌঁছে যায়। সে দেখতে পায় যে মেরিন খুন হবার কয়েক ঘন্টা আগে লিয়ের সাথে দেখা করেছিল। সে লিকে বলেছিল, আমি নিজের ব্যাপারে অনেক গোপন একটা খবর জানতে পেরেছি, যেটা আমি কাউকে বলতে পারবো না। কিন্তু এর জন্য এগির সাথে আমার ব্রেকআপ করতে হবে। আমি জানি আমি চলে গেলে এগি অনেক ভেঙে পড়বে। আমি চাই তুমি তোমার বন্ধুকে একটু দেখে রেখো। এইসব কথা বলে সেদিন রাতে সে এগির সাথে ব্রেকআপ করে যখন টেরির সাথে গাড়িতে করে বেরিয়ে পড়ে, তখন সেখানে লিও ছিল। সে মেরিনকে যেতে দেখে তাদের পিছু নেয়। আর এক পর্যায়ে মেরিন যখন টেরির গাড়ি থেকে নেমে জঙ্গলে ঢুকে যায়, তখন লি তাকে খোঁজার জন্য ওই জঙ্গলে চলে যায়। আর সে মেরিনকে সাথে করে নিয়ে বাড়িতে আসার চেষ্টা করে, কিন্তু মেরিন তাকে চলে যেতে বলে। সে কিছুটা সময় একা কাটাতে চায়। সে এগির সাথে ব্রেকআপ করার কষ্টে অঝরে কান্না করতে থাকে, যেটা দেখে সুযোগ বুঝে লি মেরিনকে বলে, তুমি একদম টেনশন করো না, আমি তোমার পাশেই আছি, আমি তোমার খেয়াল রাখবো। এইসব কিছু বলে সে যখন মেরিনকে চুমু দিতে গিয়েছিল, তখনই রেগে মেগে মেরিন তাকে বলে, আমি ব্রেকআপ করেছি মানে আমি তোমাকে ভালোবাসি এমনটা না, আমি সারা জীবন শুধু এগিকেই ভালোবাসবো। এই কথা শুনে লি প্রচণ্ড রেগে যায়। সে এত বছর তার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু তার বিনিময়ে মেরিন তাকে এমন কথা বলল। এই কারণে সে রেগে মেগে একটা পাথর দিয়ে আঘাত করে মেয়েটাকে সেখানেই মেরে ফেলে। তখনই বাস্তব জগতে লি জেগে ওঠে আর পেছন থেকে এগিকে আঘাত করে দেয়। এবার সে বলে যে আমি মেরিনকে মারার পরে ওর নেকলেসটা নিজের কাছেই রেখে দেই, আর ওর হত্যার সকল সরঞ্জামগুলো তোমার ভাইয়ের গাড়িতে রেখে দেই, যাতে করে সবাই ওকে ধরে ফেলে। কিন্তু বলদ পুলিশেরা তোমাকে ধরে ফেলেছে। তো যাই হোক, এখন যেহেতু মেরিন নেই, তাহলে তুমিও মেরিনের কাছে চলে যাও। এটা বলে সে মারতে মারতে এগিকে তার গাড়ির ভেতরে বন্ধ করে দেয়। আর তারপর সে তার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। লিয়ের প্ল্যান ছিল যে সে পুলিশকে বলবে এগি আসলে মেরিনকে মারার কারণে প্রচণ্ড অনুশোচনায় তার কাছে এসে সকল সত্যগুলো স্বীকার করে নেয় এবং তারপর নিজেই আত্মহত্যা করে। কিন্তু তখনই এগি তার জ্বলতে থাকা গাড়িটা চালিয়ে নদীতে পড়ে যায়। পুলিশ, মিডিয়া সবাই ভেবেছিল যে এগি মারা গেছে, কিন্তু না, এগি প্রচণ্ড আহত হলেও সে বেঁচে ছিল। আর ততদিনে তার শিং আরও বড় হয়ে গিয়েছে। এমন অবস্থাতেই সে মেরিনের বাবার সাথে দেখা করতে আসে। মেরিনের বাবা তো তাকে জীবিত দেখে অবাক হয়ে যায়। আর সে মেরিনের বাবাকে বলে, আমি সত্যিই মেরিনকে মারিনি, আর কয়েকদিনের মধ্যে আপনারা জানতে পারবেন যে আপনার মেয়েকে আসলে কে মেরেছে। এসব কথা শুনে ফাইনালি লোকটা এবার এগিকে বিশ্বাস করতে শুরু করে। তাই সে তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে একটা গোপন চাবি দিয়ে দেয়, যেটা মারা যাওয়ার আগে মেরিন এগির জন্যই রেখে গিয়েছিল।
চাবিটা হাতে পেয়ে এগি ধন্যবাদ জানাতে মেরিনের সেই গলার লকেটটা তার বাবাকে ফিরিয়ে দেয়, কিন্তু মেরিনের বাবা বলে যে এটা আসলে মেরিনের মায়ের লকেট ছিল, আর মেরিন এটাকে অনেক যত্ন করে নিজের কাছে রেখেছিল, আর এখন এই লকেটটা তোমার কাছে থাকলে মেরিন হয়তো সবচেয়ে বেশি খুশি হবে। তাই ফাইনালি লকেটটা যখন এগি তার গলায় পরে নেয়, তখনই অদ্ভুতভাবে সে একদম সুন্দর স্বাভাবিক এগিতে পরিণত হয়ে যায়। এরপর সে সোজা ওই চাবিটা নিয়ে নিজেদের পছন্দের সেই ট্রি হাউসে চলে যায়, যেখানে একটা গোপন লকার ছিল, যেটার ব্যাপারে শুধুমাত্র তারা দুজনেই জানতো। এগি সেখানে গিয়ে লকারটা খুলতেই দেখতে পায় যে তার জন্য মেরিন সেখানে একটা গোপন চিঠি লিখে রেখেছিল, যেখানে সে লিখেছিল যে আমি খুব শীঘ্রই মারা যেতে চলেছি, আমার মায়ের মতো আমারও ক্যান্সার হয়েছে, আমি তোমাকে অনেক ভালোবাসি এগি, আমি তোমার সাথে সংসার শুরু করতে চেয়েছিলাম, কিন্তু মনে হয় না সৃষ্টিকর্তা এমনটা চায়। আমি তোমাকে নিজের সাথে জড়াতে চাই না, কারণ আমার মায়ের মৃত্যুর পরে আমি দেখেছিলাম আমার বাবা কিভাবে ভেঙে পড়েছিল। আমি চাই না আমার মৃত্যুর পরেও তোমার জীবনে অমন ভয়ঙ্কর কোনো কষ্ট নেমে আসুক। আমি জানি তুমি যদি আমার অসুখের ব্যাপারে জানতে পারো তাহলে সারাটা জীবন হয়তো তুমি আমার সেবা শুশ্রূষা করে কাটিয়ে দেবে, কিন্তু আমি চাই তুমি নিজের জীবনটাকে উপভোগ করো, তুমি ভালোভাবে নিজের জীবনটা আবারও শুরু করো। এই জন্যই আমি তোমার থেকে বিদায় নিচ্ছি, ভালো থেকো এগি। এইসব কিছু পড়ে বেচারা এগি প্রচণ্ড কষ্ট পায়। সে আবারও তার বন্ধু লি এর কাছে চলে যায়, কিন্তু সেখানে যেতে এগি বুঝতে পারে যে লি যে তার সাথে মারামারি করেছে সেই সব ব্যাপারে তার এখন কিছুই মনে নেই। আসলে তার সিংয়ের পাওয়ারের কারণে লি তখন হেপনোটাইজ হয়ে গিয়েছিল। তো যাই হোক, সে লি এর সাথে গল্প করতে করতে জঙ্গলের ভেতরে সেই জায়গাতে চলে যায় যেখানে মেরিন মরে পড়েছিল। এখানে এগি সরাসরি তার বন্ধুকে বলে, মেরিনকে মেরে তুই কাজটা ঠিক করিসনি। কিন্তু লি এখানে এমন ভাব করতে থাকে যেন সে কিছুই জানে না। তবে তাতে কোনো লাভই হয় না, কারণ এগি তো সবকিছু আগেই জেনে গিয়েছিল। তো ফাইনালি এগি লিকে একটা সুযোগ দেয় যেন সে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেয়, কিন্তু লি তো রাজি হয় না। তাই সেখানে টেরি পুলিশ অফিসার এরিককে নিয়ে পৌঁছে যায়। এরিক সেখানে এগিকে জীবিত দেখে অবাক হয়ে যায়। সে জানতে পারে যে লি এগিকে মারার চেষ্টা করেছিল, আর তাছাড়াও লি যখন বুঝতে পারে যে তার বাঁচার আর কোনো উপায় নেই, তাই তখন সে নিজের গুনাহ কবুল করে নেয়। কিন্তু সে পালানোর জন্য অতর্কিতে পুলিশ অফিসারের হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে টেরির পায়ে গুলি করে দেয়। এমনকি সে সেই পুলিশ অফিসারকেও মেরে ফেলে। এরপর সে যখন এগিকে মারতেই যাচ্ছিল তখন এগি তার গলা থেকে লকেটটা খুলে ফেলে, আর সাথে সাথে তার দুইটা পাখনা গজিয়ে যায়। সে আকাশে উড়তে থাকে, কিন্তু কিছুক্ষণ উড়তে না উড়তেই তার পাখনাতে এবং শরীরে আগুন লেগে যায়। সে সম্পূর্ণ একটা শয়তানে পরিণত হয়ে যায়। জ্বলন্ত শরীর নিয়ে এগি যখন এগিয়ে যাচ্ছিল তখনই একের পর এক গুলি চালিয়ে লি তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু এগির কোনো ক্ষতি হচ্ছিল না দেখে ফাইনালি লি হাঁটু গেড়ে বসে তার কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে এগি শয়তানে পরিণত হলেও তার হৃদয় ছিল একজন ভালো মানুষের, তাই সে আবারও তার ছোটবেলার বন্ধুকে ক্ষমা করে দেয়। কিন্তু তখনই আবার লি একটা ধারালো অস্ত্র এগির পেটে ঢুকিয়ে দেয়। বেচারা এগি এবার অনেক আহত হয়ে যায়, কিন্তু তবুও সে রেগে মেগে নিজের শিং এবার লি এর পেটে ঢুকিয়ে দেয়, আর তারপর সে লিকে তুলে ছুঁড়ে ফেলে দেয় আর নিজের সাপগুলোকে আদেশ করে লিকে মেরে ফেলার জন্য। চারপাশ থেকে শত শত সাপ এসে লিকে জড়িয়ে ধরে আর তাকে নির্মমভাবে সেখানেই মেরে ফেলে। আর তাছাড়াও নিজের ভালোবাসাকে হত্যা করার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গিয়েছিল বলে আহত এগি সেখানেই মারা যায়। সে চলে যায় তার প্রিয়তমা মেরিনের কাছে অনন্তকাল ধরে থাকার জন্য। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। এই গল্পের ভেতরে এগির মাথায় যে শিং গজিয়ে যাওয়া, একের পর এক মানুষেরা তার কাছে এসে সত্য কথা বলছে, এইসব কিছু আসলে একটা ইম্যাজিন হিসেবে আপনি ধরে নিতে পারেন যে মানুষ যখন সমাজ তার প্রিয়জন সবার কাছ থেকে ধোঁকা খায়, সবাই যখন তাকে ঠকিয়ে দেয়, সবাই যখন তাকে মিথ্যে অপবাদ দেয়, তখন তার ভেতরের সেই ডিমেন বা সেই শয়তানটা জেগে ওঠে আর সে প্রতিশোধ নেবার জন্য পাগল হয়ে যায়। তো এমনটাই বোঝানো হয়েছে আসলে এই সিনেমার মাধ্যমে। তো যাই হোক, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।